কয়েকদিনের মধ্যে আমরা কিন্তু নতুন করে পদার্পণ করব। আমাদের বিজেপি কিষাণ সেলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত ছিল যে আমরা প্রত্যেক অ্যাসেম্বলিতে এমন কিছু কাজ করব যেটার মধ্য দিয়ে আমরা সামাজিকভাবে, যখন আমরা স্বীকৃতি পেয়েছি সমাজের শিক্ষক, তার সাথে সাথে এটা যেন কেউ না বলতে পারে বেতন পাই, এই কথাটা যাতে কেউ না বলে, সেই জন্য আমরা একটা সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু যাতে এমন কিছু করতে পারি মাদার পার্টির অর্গানাইজেশন কাছ থেকে আমরা যেন সেই সম্মানটা পেতে পারি যে আমরা কিছু একটা করেছি। সেই সিদ্ধান্ত মতে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এইরকম অনুষ্ঠানটা হচ্ছে। আজকে তারিখ একটা রূপ আমরা দেখতে পাচ্ছি তমলুক অ্যাসেম্বলিতে সেই অনুষ্ঠানটি চলছে। অনুষ্ঠানের শুরুতেই করে আমাদের সাথে আছেন রাজ্যের কো-কনভেনার মাননীয় দেবাশিস প্রধান মহাশয়, রাজ্যের এসএসকে রাজ্যের ইনচার্জ আমাদের দিদিমণি সবিতা কোলাম মহাশয় উপস্থিত আছেন, আমাদের এই অ্যাসেম্বলির ইনচার্জ ডক্টর উজ্জ্বল দাস মহাশয় উপস্থিত আছেন, আমাদের অধ্যাপক সংগঠনের কো-কনভেনার এই জেলার অমলেশ পাত্র মহাশয় উপস্থিত আছেন, আমাদের হাই স্কুলের কো-কনভেনার স্বর্ণেন্দু ভূঁইয়া মহাশয় এবং আমাদের সবার প্রিয়, সবার কাছে যিনি প্রথম আমাদের সম্মেলনে নিজের স্কুলকে দিয়ে একটা জেলাতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তিনি আর কেউ নন, আমাদের সবার পার্থ চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত আছেন এই মণ্ডলের মাদারের সহসভাপতি মাননীয় মদন মাইতি মহাশয়। সবাইকে তৎসহ আমার 9টা বিধানসভার অ্যাসেম্বলি ইনচার্জ প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি ইনচার্জ সবাইকে, সাথে আছেন আমার সহযোদ্ধা সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়কে তমলুক সাংগঠনিক বিজেপি কিষাণ সেলের পক্ষ থেকে গৌরব অভিনন্দন জানিয়ে আমি দু চারটে কথা বলব। দেখে আমরা উদ্বুদ্ধ হই, সবসময় যে আমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে এটা ঠিক নয়। জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পূর্বে আমাদের ভাবতে হবে আমাদের মন এবং বিবেক এ দুটো একসঙ্গে চালিত হচ্ছে কিনা। মন আছে কিন্তু বিবেকের তাড়নায় ভুগছি, সামনে এগোতে পারছি না, এটা ত্যাগ করতে হবে। নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করে ঠিক করে নিতে হবে। যারা এসেছেন সামনে থেকে এগিয়ে গেছেন তাদেরকে আমরা সামনে থেকে সাহায্য করতে পারি কিনা, সব দিক থেকেই, ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি, তবেই কিন্তু আমরা বিজেপি তথা মাদার পার্টির কাছে শ্রদ্ধা ভাজন হব। ওনারা চাচ্ছেন আমাদের মতো ব্যক্তি ওনাদের সামনে উপস্থিত হই, ওনাদেরকে নির্দিষ্ট নির্দিষ্ট জ্ঞানে সমৃদ্ধ করি, কিন্তু আমরা পারবো যাচ্ছি না, পাচ্ছি না নয়, যাচ্ছি না, এটা অস্বীকার করার উপায় নেই। আপনারা যারা এসেছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, পার্শ্ববর্তী যারা শিক্ষক মহাশয় আছেন আপনাদের বন্ধু বান্ধব, তাদেরকে রিকোয়েস্ট করবেন, তাদেরকে বোঝাবেন, নিশ্চয়ই বুঝবে, বোঝানোর কোনো প্রয়োজন নেই, বললেই বুঝবেন যে আমার এই বার্তা, কার্যকর্তার বার্তা যে এগিয়ে আসুন, এবার আর থেমে থাকার সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টির এই যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতির প্রেক্ষাপট কি ছোট্ট করে আমি বলছি, কারণ আমার থেকে অনেক বেশি জ্ঞানী ব্যক্তি এখানে আছেন, পার্থবাবু আছেন, হেডমাস্টার মশাই দেবাশিস দাদা আছেন, ভুবনবাবুরা আছেন। ছোট্ট করে বলতে বলতে হয়, আমাদের বিজেপির একটা কথা আছে, নরেন্দ্র মোদীজি বলেন সবসময়, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এটা বলে থাকেন। আর ইউনিটি, প্যারিটি, সবাই সমান, আমরা সবাই এক, এই মূল উদ্দেশ্যটাকে লক্ষ্য করে যে কোনো ধরনের বিজেপির নীতি, ভারতীয় জনতা পার্টির নীতি তৈরি হয়।
তার মধ্যে একটা নীতি হচ্ছে জাতীয় শিক্ষানীতি, যেটা 1962 সালে প্রথম তৈরি হয়েছিল। তারপর রাজীব গান্ধীর আমলে 1986 সালে তার বিপুল একটা সংশোধন হয় 1992 সালে। কিন্তু সময়ের প্রেক্ষিতে তার চেঞ্জ আমি সবাইকে ছেড়ে দিচ্ছি। অনেক বক্তারা এসেছেন, আমার কথাটা একটু ঘটাবো। আমাদের সবার প্রিয় আমাদের রিসার্চ সেলের রাজ্য কনভেনর সম্মানিত দীপক বিশ্বাস মাস্টার, ওনাকে বরণ করে নেবেন আমাদের দমদম বিধানসভা ইনচার্জ ডক্টর উজ্জ্বল গোবিন্দ দাস মাস্টার। উজ্জ্বল বাবু। আর আমার এখানে মন্ত্রী যারা উপস্থিত আছে তাদেরকেও আমাদের জেলার কনভেনার জগন্নাথ মুন্ডা, আমাদের যে দেবাশিস প্রধান, এই জোনের কোঅর্ডিনেটর এবং কো কনভেনার আমাদের যারা আছেন সবাইকে, এবং এইদিকে আমাদের বাম পাশে আছেন আমাদের রাজ্যের কমিটির সদস্য এবং লিগাল ভাই, আপনি লিগালসের ব্যাপারটা দেখেন, রিপোর্ট করেছেন হাইকোর্টে। আমাদের ঈশ্বর মাইকি মহাশয়, আমাদের পার্থবাবু হেডমাস্টার, আপনার স্কুল লেভেল প্রোগ্রামে আগে সম্মেলন করেছিলেন এমপি, আমাদের স্বপন দাসগুপ্ত মহাশয় এসেছিলেন, ওটাই আমি এসেছিলাম, তারপরে এটা আসলাম। ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে হচ্ছে দেশ। আমরা দেশের জন্য রাজনীতি করি, সেই উদ্দেশ্যে দেশের ভালো জন্য আমরা এখানে এসেছি। দেশের স্বার্থের জন্য আমরা দলের স্বার্থ ত্যাগ করতে পারি, এরকম একটি দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যে একটা জায়গায় কিছু ষড়যন্ত্র করলে, কিছু করলে আমরা হয়তো জিততে পারি, তাতে যদি দেশের ক্ষতি হয় তাহলে আমরা সেটা করবো না। কাশ্মীর বা অনেক জায়গাতে এমন জায়গা আছে এবং দলের স্বার্থের জন্য আমরা ব্যক্তির স্বার্থ ত্যাগ করি। আর আমরা সমস্ত দল দেখেছি একটা পরিবার, কংগ্রেস পরিবার, সেই পরিবারের বাইরে বেরোতে পারছে না। আর একটা দল ছিল 34 বছর শাসন করেছে, তারা হচ্ছে গিয়ে 1 নম্বর দল, 2 নম্বর দল, দল ছাড়া দলের বাইরে তারা কিছু বোঝে না। সেখানে বাংলা থেকে আমরা 34 পর্যন্ত এমপি পাঠিয়েছি। সেখানে আমাদের প্রধানমন্ত্রী হওয়া শুরু হয়েছিল বাংলা থেকে, সেই শাসন তারা বাংলার জন্য সেটা তারা গ্রহণ করে। রাজ্যের স্বার্থের জন্য, রাজ্যের স্বার্থের ঊর্ধ্বে হচ্ছে তাদের দলের স্বার্থ। দল ঠিক করলো যে না হবে, যদি বসু প্রধানমন্ত্রী হতে পারেন না, তাদের রাজ্যের কিছু লাভ হতে পারছে, তারা দলের কথা শুনলো, যে রাজ্যে যেখানে 40 জন এমপি পাঠিয়েছে তাদের কথা শুনলো। তো এই আমরা দেখে এসেছি, এবং এখন হচ্ছে কি একটা সরকার, যেটা একটা দল নতুন পেয়েছে, আমরা যেটা দুজনের সরকার, কৃষি ভাই সরকার। তা এই এমন একটা সিলেবাস, এমন একটা জায়গার মধ্যে যেতে চাইছে যেখানে আমরা ইতিহাস ভুলে যাব। প্রধানমন্ত্রী যখন শিক্ষানীতির পরে একটা ভার্চুয়াল মিটিং রাখলেন, সমস্ত দেশের শিক্ষামন্ত্রীরা উপস্থিত ছিল, একমাত্র পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী সেইখান থেকে সভা থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমরা এই জাতীয় শিক্ষানীতি মানব না। কেন মানব না তার কোনো উত্তর নেই। আমরা মানব না, এটা দেশ বিরোধী, আমরা মানব না। ভারতের শিক্ষানীতি সারা ভারত এগিয়ে যাবে, সারা ভারত একদিকে চলবে, আপনি উল্টো দিকে চলবে, পশ্চিমবঙ্গ আরো পিছিয়ে নিয়ে যাবেন। সেদিন অমিত শাহ বলছিলেন যে আমরা এখানে স্বাধীনতার সময় গর্বের বিষয় যে 30% টোটাল জাতীয় আয়ের 30% পশ্চিমবাংলা থেকে আসতো স্বাধীনতার সময়। আজকে সেটা 3.5% দাঁড়িয়েছে। মানে পশ্চিমবাংলার কি ইম্পর্টেন্স ছিল সারা ভারতের জাতীয় আয়ের 30%। অমিত শাহ যে স্টেটমেন্ট দিলেন বলতে, আজকে 3.5%, আরো কম। তা আমরা দেশের ভারতের শিক্ষানীতি মানব না, তার কোথাকার শিক্ষানীতি? পাকিস্তানের শিক্ষানীতি মানবে?
খুবই গুরুত্বপূর্ণ, পার্টিও গুরুত্ব দিচ্ছে যে মঞ্চার সাথে সাথে আমাদের রাজ্যে যে সমস্ত কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে মঞ্চার মিটিং 1 মাস আগে আমি পোস্ট করেছিলাম, আপনারা জানেন যে 7টা মঞ্চের সঙ্গে শিক্ষক সেলকে একমাত্র আমাদের নিয়ে একটা মিটিং হলো, মানে পুরো কমিটি, রাজ্য কমিটি নিয়ে। তার মানে 17টা সেল আছে, তার মধ্যে শিক্ষক সেলকে ডেকে নেওয়া মানে কেন্দ্র নেতৃত্ব বুঝছে যে শিক্ষক সেলের এখানে কি গুরুত্ব আছে। এবং আমাদের মন্ডল পর্যন্ত কমিটি যে নির্দেশ আছে আপনারা সব পালন করছে। আমি শিক্ষানীতিতে যাব, তার আগে আমি বলবো যে আমি শিক্ষানীতি দেখুন আপনার ফেসবুকের গ্রুপে পোস্ট করেছি না, হ্যাঁ, ওটা সবার কাছে যেন চলে যায়, বা যে গ্রুপগুলোতে নেই একটু ফরওয়ার্ড করে দেন, হ্যাঁ, ওটা সবাই ইয়ে করে দেন। আমি শিক্ষানীতি থেকে আমাদের বলে গেলে হবে না, মানুষকে আজকাল বিজ্ঞাপনের যুগে এমন হয়ে গেছে সবাই অত বলবে, অত ওদের দলের কথা বলবে, হ্যাঁ, মানে সবাই ধরে নিয়েছে মানে আমাদের প্রতিশ্রুতি বা এই ভোটের আগে প্রতিশ্রুতি দেবে। তাহলে আমাদের কনভিন্স করতে হবে, জনে জনে হুইসপারিং, সেই কনভিন্স করার জন্য আমি একবার একসঙ্গে 10 জনকে কনভিন্স করতে পারি সরাসরি। সেই জন্য আমাদের লোক বেশি দরকার, যে বেশি জন সংখ্যা তারা কনভিন্স করবে। তাহলে একজন যদি 10 জন করতে পারে, আমরা যদি 1000 লোক থাকি তাহলে 10,000 শিক্ষিত লোককে আমরা কনভিন্স করতে পারবো। মুখে বলে গেলে হয় না, কিছু মানুষ নিজে থেকে কিছুজন শিখছে বুঝছে, সেই 1000 লোক যদি আগে বুঝে যায়, তারা যেন 10,000 লোককে বোঝাতে পারে। ওখান থেকে আমি পাতা ইয়ে করে আমি 2-3টে পয়েন্ট বলবো, আরো পয়েন্ট। শিক্ষানীতি কি সেটা শুধু ব্যাখ্যা করে বলে হবে না, শিক্ষানীতিটা কি পশ্চিমবঙ্গের কাজে লাগবে, পশ্চিমবাংলার কোন জায়গায় আমরা রাজনৈতিক জায়গাটায় লাগবে, এখানে শিক্ষানীতি মানব না বলেছে। তো সেই জায়গাগুলো আমাদের যে জায়গাগুলো মানুষ নেবে, সাধারণ মানুষ নেবে, বেশি একদম বিস্তারিত না করে 4-5টা পয়েন্টে আমাদের যেতে হবে, সেই জায়গাগুলো আমি আসছি। আচ্ছা, এটা আমাদের হচ্ছে কি তমলুক বিধানসভা নাকি, তাই তো? তমলুক বিধানসভার ইনচার্জ কে? উজ্জ্বল কোথায়? হ্যাঁ, উজ্জ্বল আসুন এদিকে। আচ্ছা, তাহলে তমলুক বিধানসভার মন্ডলের 4টে মন্ডল আছে নাকি? 5টা মন্ডলের ইনচার্জ এসেছে, আমি সবই জেনে যাচ্ছি আস্তে আস্তে। আমরা জানি যে আপনার ছেলে কোন ক্লাসে পড়াশোনা করে, সবাই 6 বছরে কেউ অনেক ভর্তি হয়। তাহলে দিনের পর দিন আসছে সরকার অন্ধর মতো তাকিয়ে আছে, অন্ধ যে নার্সারি কেজি 1 কেজি 2 বেশিরভাগ যারা সচেতন বাচ্চা সচ্ছল নার্সারি কেজি 1 কেজি 2 পড়ছে, তাহলে তার দায়িত্ব কেন সরকার নেবে না? যে কি পড়াশোনা হচ্ছে, কি সিলেবাস পুরো বাইরে কোন জায়গায় হয়তো সায়েন্টিফিক ভাবে প্লে স্কুল হচ্ছে বা সুন্দরভাবে হচ্ছে, আর কিছুজন সেখানে প্রাইভেট স্কুল নিজেদের কৃতিত্ব দেখানোর জন্য বড় বড় সিলেবাস চালু করে দিচ্ছে। সেই বয়সে দেখাচ্ছে কাজে, দেখো আমার স্কুলে কত কিছু আমি তোমাদের বাচ্চাদের শিখিয়ে দিচ্ছি, অবৈজ্ঞানিক আনসাইন্টিফিক ভাবে। তাহলে এই 3 থেকে 6 বছরের যে শিক্ষা, সেই শিক্ষার দায়িত্ব কিন্তু এই সরকার নিয়েছে, যেটা 10+2 ছিল। 10+2 12 বছরের শিক্ষা ছিল, সেটা আমাদের 5+3+3+4 15 বছরের শিক্ষা নিয়েছে। এবং এই 3 থেকে 6 বছর সেটাকে আমাদের বলেছে যে ওই সময়টায় সিলেবাস ভিত্তিক নয়, নন স্ট্রাকচার লার্নিং, মানে যেমন খুশি শেখো, যার যেদিকে আগ্রহ সে সেই 3 থেকে 6 বছরের মধ্যে ইংরেজি অনেক বেশি শিখে যেতে পারে, কিন্তু তাকে সেটা শিখতে দিতে হবে, বা অন্য কিছু যে কোনো জিনিস অঙ্ক অনেক বেশি শিখে যেতে পারে, আর যে কোনটায় আগ্রহ কোনটা শিখবে। নন স্ট্রাকচার লার্নিং যেটা কিন্তু একদম সায়েন্টিফিক মেথড, সারা ফিনল্যান্ডে আছে, ইসরায়েলে আছে, যারা সবথেকে একটা ইসরায়েলের মতন দেশে 194 জন নোবেল আছে, নোবেল প্রাইজ পেয়েছে। আমাদের দেশে 5 জন না 6 জন। ইসরায়েল কত না, ওখানে 1 কোটিরও লোক নেই। তো এরকম দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, আমাদের নেক্সট জেনারেশনকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে, এবং আমাদের সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল যেটা 25:1 ছিল, আমাদের কিন্তু আগে 10:1 ছিল। সেই গুরুকুলের শিক্ষা 5000 বছর ধরে যেটা চলে এসেছে, সেই শিক্ষা ব্যবস্থা উঠে গেছে। সেখানে গুরুর বাড়িতে আমাদের ছাত্ররা গিয়ে থেকে সন্তানের মতো মানুষ হতো, এবং আমাদের এখানকার বিশ্ববিদ্যালয় নালন্দা থেকে তক্ষশিলা, সারা পৃথিবীর যারা স্কলার তারা এখানে আসতো। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, তখন সেই দেশের জিজ্ঞেস করেছিল যে আমি যাচ্ছি ভারতে, কি নিয়ে আসবো?
তখন ওখানকার একজন বলেছিলেন জ্ঞানী যে আপনি গুরু নিয়ে আসবেন, ভারতের গুরু। তো এইরকম ভাবে মানুষকে বিশ্বের গুরু ভাবত। সেই জায়গা থেকে আমরা যে কোথায় চলে এসেছি, তা আমাদের সেই জায়গায় আবার ফিরে যাওয়ার জন্য আমরা আমাদের ভাগ্য, আমাদের সৌভাগ্য, আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি, নরেন্দ্র মোদীজির মতন প্রধানমন্ত্রী পেয়েছি। তারা আমাদের ঠিক দিকে নিয়ে, আমাদের শুধু বিশ্বাসটা রাখতে হবে। সেই বিশ্বাস যাতে ভেঙে যায় তার জন্য সমস্ত রকম ষড়যন্ত্র চলছে, নানা রকম নোংরামি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমাদের বিশ্বাস রাখলে আমাদের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। এই জায়গায় আমরা যেতে পারবো, এই অঙ্গীকার আমাদের নিতে হবে এবং আমরা নরেন্দ্র মোদীজির যোদ্ধা হিসেবে আমরা কাজ করবো সারা বাংলায়, সারা ভারতে। আমাদের এই শিক্ষক দরকার হলে ভারতে ছড়িয়ে পড়বে। বাংলার শিক্ষক এক সময় আক্ষেপ করে কেন্দ্রীয় নেতৃত্বে এসে বলে যে আমাদের এই বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি গেছে, এই বাংলা থেকে বিবেকানন্দ সারা ভারতে গেছে, এখন নেই কেন? হ্যাঁ, কিন্তু ঘরোয়া মিটিংও বলে, বাইরে মিটিংয়ে যেমন বলে ঘরোয়া মিটিংও বলে। তা সেই জায়গায় আমাদের যেতে হবে। আমাদের এই শিক্ষক সমাজ কিন্তু শিক্ষক তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং আমি দায়িত্বের সঙ্গে বলছি, আমি জোর দিয়ে বলছি যে আমরা ক্ষমতায় আসলে এই যে সারা বাংলায় যে শিক্ষক আছে তার অন্তত 90% আমাদের এই শিক্ষক ছেলেকে পারবো। সেই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের শুধু আমাদের পরিবার, আমাদের জায়গা নিয়ে আমাদের কিছু সময় দেশকে দিতে হবে। আমাদের মাথা ঘামাতে হবে। এই আমি এটা শিক্ষানীতি বললাম, সবাই কাছে পৌঁছাই। আমরা আজকে অনেকেই নতুন দেখলাম, কেন আমাদের এগিয়ে নিতে হবে। আমি অন্যজনকে বলছি ভারত মাতা জয় হোক। সময় নেই। আমার আপনার সবাই আমাদের বন্ধুরা আর এখানকার আর অন্যান্য আপনারা এসেছেন, এখন সবাই খুব ভালো লাগছে। আগামী দিনে এগিয়ে চলুন, নতুন ভারত গড়তে হবে। আমরা বাংলা অনেকটা পিছিয়ে আছি ভারতের তুলনায়। অন্যান্য থেকে যেভাবে এগিয়ে গেছে তার জন্য অনেকটা শিক্ষায়, স্বাস্থ্যে, কৃষিতে এবং যেভাবে বিরোধিতা আসছে খারাপ লাগে। আমি হিসেবে আমার মনে হয়েছে যে আমরা বেঙ্গলিতে আগে পরিসংখ্যান দিচ্ছিলাম, বক্তা ছিলেন যে টোটাল ভারতবর্ষের যে জাতীয় আয় তার 30% বেঙ্গল পেয়ে যেত। 30% অনেক দূরে গেল। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এগিয়ে আসুন, আমরা নতুন করে বাংলাকে গড়ি। 21 যুগকে আমাদের হতে হবে, 21 বাংলাতে দখল করতে হবে। নমস্কার। নমস্কার, আমি তরুণ সাময়ী, হাওড়া জেলা গ্রামীণের কনভিনার, বাংলা জগন্নাথ হাই স্কুলের হেডমাস্টার। আমি অশিক্ষিতা, হাওড়ার একটা বিদ্যালয়ের শিক্ষক, এখন হিসেবে কাজ করছি। তো এইটুকুই বলবো যে আমার জন্ম মেদিনীপুরে। মেদিনীপুর রাজনৈতিক ইতিহাসে সবসময় একটা দিশা দেখা। তো আমি আশা করবো যে আজকে যে শুরু এখান দিয়ে হয়েছে, আগামী শিক্ষক সেলও আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে, এই আশা রাখছি। একটা দুটো প্রশ্ন নেব, কেউ বললে বলুন। এবং মাইক্রো গোষ্ঠীর যে নেতৃবৃন্দ আছেন প্রত্যেককে এবং সামনে উপবিষ্ট আমার আচার্যকুল সকলকে আমার পক্ষ থেকে এবং বিজেপি টিচার্সের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। গুরুত্বপূর্ণ মতামত শুনেছেন। আজকে আমাদের কনভেনার আমাদের সংগঠন, আমাদের যে ব্যবস্থাপনা, সেখানে আমরা জানি যে এসআই অফিস থেকে ডিপিএসসি এবং প্রাইমারি এই জায়গাতে আমাদের সরাসরিভাবে মুভমেন্ট করতে হয় প্রাইমারি শিক্ষক। তার মধ্যে প্রাথমিক স্তরটা হলো এসআই অফিস, অর্থাৎ সার্কেল অফিস। এই সার্কেল অফিসে আমাদের টোটাল যে আমরা টিচার্স
ইন্টার দিতে পেরেছি। আমাদের সাংগঠনিক ব্যর্থতা রয়েছে, এখন আমরা 6টা জায়গাতে ডাক্তার ইনচার্জ বা কো ইনচার্জ রেডি করতে পারি, সেটা খুব শীঘ্রই আমরা নিশ্চিত করতে পারবো, এই আশা আমি রাখছি। উপস্থিত জেলা টিচার সেলের কর্মীরা জগন্নাথ মহাশয়, উপস্থিত জেলা সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়, তমলুক বিধানসভার কো-কনভেনার কার্তিক মিত্র মহাশয়, উপস্থিত মন্ডল প্রেসিডেন্ট এবং টিচার স্কেলের জেলা কমিটির মেম্বার এবং উপস্থিত রাজ্য কমিটির যারা উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে বিপদা উপস্থিত ছিলেন, চলে গেছে, সবাইকে আর কয়েকদিনের মধ্যেই ইংরেজি নতুন বর্ষ শুরু হবে, সবাইকে তার অগ্রিম শুভেচ্ছা জানাই। আর উপস্থিত এখানে মায়েরা, শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীগণ, আমাদের এখানে আজকে জাতীয় শিক্ষানীতি 2020 সেই নিয়ে আজকে আমাদের আলোচনা চলছে। জাতীয় শিক্ষানীতি যেটা প্রকাশিত হয়েছে সেটা 66 পাতার একটি দস্তাবেজ। সেই নিয়ে আলোচনা করতে গেলে এখন সারাদিন লাগবে, একের পর এক লাইন বাই লাইন ধরে ধরে। সেটা কিছু অংশ আমি পড়েছি, আমার পুরোটা পড়া সম্ভব হয়নি, কিন্তু মোদ্দা যে বিষয়গুলো আছে তাকে বলে অ্যাট এ গ্ল্যান্স, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এতক্ষণ আলোচনা হয়েছে, সবটা প্রায় আলোচনা হয়েছে। আমি যেটুকু বুঝেছি এবং তার সঙ্গে আমাদের এই জেলা বা আমাদের এই রাজ্যে এডুকেশনের কি অবস্থা এবং তার সঙ্গে জড়িত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং তার সঙ্গে সঙ্গে যারা অ্যাসপায়ারিং, যারা টিচার হওয়ার জন্য যেসব ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে, তাদের সম্বন্ধে আলোচনাটা করা জরুরি হয়েছে। আপনারা সবাই জানেন দেশ স্বাধীনের আগে থেকে, স্বাধীনতার আগে থেকে ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, স্বাধীনতার পরেও যারা শিক্ষানীতি নিয়ে আলোচনা করেছিলেন এবং জাতীয় শিক্ষানীতি তৈরি করেছিলেন, সেই নেপলের অবস্থা থেকে বেরোতে পারেন এবং তার ফলশ্রুতিতে শিক্ষা আমাদের পরবর্তী জীবনে, ছাত্র জীবনের পরে আমাদের জীবনের পাথেয় না হয়ে এবং জীবনের